চন্দ্রনন্দী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কি ধরনের বিষয় আপনার কাছে জানতে চাই। তারপরে যদি একটু ভূমিকাতে বলতে হয়, পরপর বেশ কয়েকদিন আমরা যদি সার্জিও গোরের সফর থেকে শুরু করি বাংলাদেশে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত তিনি সফর করে গেলেন। তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সঙ্গে। আহ এরপর দীনেশ ত্রিবেদীর যে বৈঠক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে, তিনি ছুটে চলে গেলেন দিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন। এর আগেও তিনি দিল্লিতে গেছেন সার্জিও গোরের সাথে বৈঠকের পর পরই। মেসেজটা আসলে কি? এবং আপনি নর্থ ইস্ট নিউজে নানান ধরনের ইনফরমেশন দিচ্ছেন, সেগুলোর বাইরে আর কি ধরনের মেসেজ আপনার কাছে আছে? দিল্লিতে ঠিক কি ধরনের বৈঠক করলেন বাংলাদেশ ইস্যুতে দীনেশ ত্রিবেদী? পান্না ভাই, থ্যাংক ইউ আপনার অনুষ্ঠানে আম, আহ, ডাকার জন্য। আমার মনে হয় যে ডিটেলস এখনো কেউই জানে না, কিন্তু যে ডিটেলস গুলো বেরিয়েছে, যতটুকু বেরিয়েছে সেগুলো কিন্তু ভারত সরকারের থেকে কেউ ডিসপিউটও করছে না। সার্জিও গরের আসার আগে কিন্তু কোনো ধরনের উচ্চবাচ্য হয়নি, উনি মানে ভারতের তরফ থেকে সার্টেনলি। আর সেটা করতেও পারে না, কেন কিনা উনি হচ্ছেন মার্কিনী অ্যাম্বাসেডর এখানে, আর স্পেশাল অনবয় ফর সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া। তো যাই হোক, উনি যখন গেলেন ঢাকায়, তখন থেকেই কিন্তু যে ধরনের মিটিংস গুলো হয়েছে তার থেকেই কিন্তু অনেকটা আন্দাজ করা যাচ্ছিল ভালোভাবেই যে এটা শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়ে সঙ্গে বৈঠকের সঙ্গে একটা সম্পর্ক আছে আর কি। যখন এই যে ভারতের তরফ থেকে যে গোয়েন্দা সংস্থার যে চারজন অফিসিয়ালস বাংলাদেশ গেলেন, এটা কোয়েনসাইড করলো একটা খুবই ইম্পর্টেন্ট সময়, যখন চর্চায় এলো যে তারেক রহমান সাহেব তাহলে কবে আসবেন ভারতে। কেন কিনা ওনাকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনভাইট করেছিলেন বিমস্টেকের মিটিং এ আসতে, এবং তার সঙ্গে ব্রিক্স এর সঙ্গে মিটিং এর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো সেটা আমরা জানতে পারলাম ওদিন ওনার দপ্তর থেকে, বা তার দুদিন আগের থেকেই বলে দেওয়া হচ্ছিল। কিছু স্টোরিজ বেরিয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে উনি যাবেন না বাংলাদেশ, দিল্লিতে। তো এটা তো আহ, একটা আনডিপ্লোম্যাটিক মুভ হতো বাংলাদেশের তরফ থেকে। তারপরে যেটা আমরা এক্সামিন করতে শুরু করলাম যে এটার কারণ কি হতে পারে এবং তার পিছনে আসল স্টোরি কি আছে, তাতে জানা গেল, আর সেটা আমি লিখলামও গতকাল, যে উনি হয়তো এখন একটা এক্সক্লুসিভ মিটিং চান নরেন্দ্র মোদীর সঙ্গে, ওয়ান অন ওয়ান। আর তার জন্য উনি রাজি আছেন ওনার ভিজিটটাকে অ্যাডভান্স করতে। যেটা হচ্ছে, সেটা উনি ওয়েট করছেন যে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হয়ে যেতে, আর তার সঙ্গে খুব শীঘ্রই তারপরে একটা ক্যাবিনেট রিশাফল হতে চলেছে। এই দুটো কাজ দরকারি, খুবই ইম্পর্টেন্ট কাজ সেরেই কিন্তু উনি অগস্ট মাসে আসার চেষ্টা করছেন দিল্লিতে। এই ওয়ান অন ওয়ান মিটিংটা পেছনে উনি একটা লেজিটিমেসি চান ফ্রম দি পলিটিক্যাল এক্সিকিউটিভ ভারতের। হুম, হুম। আর তার বিনিময় আর কি, মানে ডিপ্লোমেসি, দুটো স্টেটের মধ্যে আলাপ আলোচনা, সেগুলো কিন্তু নির্ভর করে অনেকটাই গিভ অ্যান্ড টেক এর ওপরে। তো এতে কিন্তু আপনাদের হয়তো সবার নোটিস করে থাকবেন যে এই যে 4 মেম্বার যে গোয়েন্দা সংস্থা থেকে ভারত থেকেও গেল, সেটা এমনি হয় না আর কি। হ্যাঁ, বলা হয়েছে ডিজিএফআই এর ইনভিটেশনে গিয়েছে, সেটা একটা কাভার স্টোরি হতে পারে, বাট তার পেছনে নিশ্চয়ই একটা আগের থেকেই এক ধরনের অঘোষিত এক ধরনের মানে কার্যকলাপ চলছিল আর কি, যে কিভাবে এরা আসবে এইখানে, আর কেনই বা আসবে। তারপরে যেটা আমরা বুঝতে পারলাম বাংলাদেশের গড়ের সঙ্গে। বাংলাদেশের বাংলাদেশের ডিজিএফআই এর চিফও তো, তিনি তো সম্ভবত দুই মাস আগে গেলেন ভারত সফরে, এবং সেখানে মার্চ মাসে, উনি মার্চ মাসে এসেছিলেন। তখন উনি একটা খুবই স্পেসিফিক কাজ নিয়ে এসেছিলেন। হ্যাঁ। সেটা হচ্ছে হাদি হত্যার যে যারা অভিযুক্ত আর কি, অ্যাকিউজ,
তাদের ওকে। ব্যাপারটা নিয়ে আর কি করা হলো আর কি। তারপর পরেই আমরা দেখলাম কিন্তু যে যারা অভিযুক্ত কলকাতায় আছে তাদের বারাসাত কোর্টে তাদের প্রডিউস করা হয়েছিল। তাদের একটা দীর্ঘদিন তাতে বোঝা যাচ্ছিল আর কি যে খুব শিগগিরই তারা বাংলাদেশে যেতে পারবে না, কেন কিনা একটা লিগ্যাল প্রসেস আছে। কিন্তু তার বদলে যে এরা গেছে বা সেইটা আচ্ছা রিটার্ন করতে গেছে, সেটা অত তাড়াতাড়ি প্ল্যান হয়নি। আমার মনে হচ্ছে যে এই প্ল্যানটা অনেক পরের দিকে হয়েছে, যখন আচ্ছা। বাংলাদেশে এই কোরাস একটা অফ ভয়েসেস শুরু হলো শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে। তো ও, ও, আমার মনে হয় এই চারজন যারা গেছে তারা ওখানে গিয়ে একটা প্ল্যান অফ অ্যাকশন নানান লেভেলে ডিসকাস করে এসছে। এই প্ল্যান অফ অ্যাকশনটা সার্টেনলি, এর মধ্যে তো আর কারোর কোনো সন্দেহ থাকা উচিত না যে শেখ হাসিনার ফেরত যাওয়াটা নিয়েই এই জায়গাটা এই সফরটা আর কি। তো না, এখন আমার প্রশ্ন হচ্ছে, চন্দ্রনাথ, আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, আবেদন জানানো হচ্ছে, এবং বাংলাদেশ গভর্নমেন্টের যেই এখনো পর্যন্ত তাদের যেই মনোভাব, তাদের যে মানসিকতা, তাতে মনে হচ্ছে যে তারা ওই প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায় এবং ওই জায়গাতেই অনর আছে। যদি অনর থেকেই থাকে, তাহলে রয়ের চিফ, খোদ রয়ের চিফ সহ আরো 3 সদস্য, তারা তো আর এমনি এমনি হঠাৎ করে এসেই শেখ হাসিনা ইস্যুতে সেটাই কথা বলবে না। সেটাই সেটা রাইট, সেটাই আমি বলবার চেষ্টা করছি। দেখো, আহ একটা সরকারের একটা সার্টেন পজিশনটা কিন্তু নেওয়ার পেছনে কারণ থাকে, সেটা ডোমেস্টিক পলিটিক্স এর সঙ্গে যুক্ত। তারা কি হুম, হুম। চাইবে যে এই জিনিসগুলো একেবারে তাদের টোন ডাউন করে তারা বলুক? তো কিন্তু তলে তলে কিন্তু ও, 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 অনেক কিছু ঘটছিল, যার প্রাইম এক্সাম্পল হলো এই যে চারজন গোয়েন্দা অফিসিয়ালস যারা গেলেন বাংলাদেশে। হুম। এটা তো নিশ্চয়ই যদি এটা শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়েই হয়ে থাকে, তার সঙ্গে তো একটা কন্ট্রাডিক্টরি ইয়ে হয়ে যাচ্ছে না? তাহলে কেন অ্যালাউ করছো এদের আসতে? হুম, যদি হুম, হুম। বাংলাদেশ সরকার এত ফার্মলি চায় যে শেখ হাসিনা আসবে, সে এখানে এসে তাকে যে সেন্টেন্স করা হয়েছে সেই সেন্টেন্স উনি সার্ভ করবেন বাংলাদেশে, তাহলে তো এই কথাগুলো আরো বেশি ভাবে আসতো। তো হয়তো সেটা সার্ভ করবে, বাট উই ডু নট নো কি ফর্মে সেটা হবে। কেননা ওনার সঙ্গে কিন্তু সিকিউরিটির অনেক কিছু জড়িত আছে। ওনার সিকিউরিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্যই কিন্তু এই চারজন সিনিয়র অফিসিয়াল একটা সংস্থার প্রধান সঙ্গে এসছে, এটা চারটেখানি কথা না আর কি। তার মানে এটার পিছনে তার নিশ্চয়ই মানে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। আপনি মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনা ইস্যুতেই রয়ের প্রধান সহ আর বাকি 3 সদস্য এসেছেন তার সিকিউরিটি বিষয়ে? মোস্ট মানে সার্টেনলি, মোস্ট সার্টেনলি। আর তার most সঙ্গে আরো আর তার সঙ্গে আরো হয়তো ইম্পর্টেন্ট লিগ্যাল ইস্যু। সেই লিগ্যাল না, ইস্যুস গুলো অনেক বেশি ডেলিকেট আমার মনে হয়। এখন এখানে দুটো বিষয় আছে। শেখ হাসিনা ইস্যুতেও যদি হয়ে থাকে, দুটো বিষয় আছে। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে যে ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, সে সেই মানে সেই পথে, মানে তিনি নিজের ঘোষণা অনুযায়ী যদি ফিরে আসেন, সেদিক থেকে একটা সিকিউরিটি বিষয় আছে। আর একটা হচ্ছে, যদি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে হস্তান্তর করে বাংলাদেশ সরকারের কাছে, সেক্ষেত্রেও সিকিউরিটির বিষয় আছে। এখন আসলে তারা এসেছিলেন কোন ইস্যুতে, কোনটাকে সামনে রেখে? মানে শেখ হাসিনার ঘোষণা আ- অনুযায়ী আ- ফেরত দিতে? আমার মনে হয় ওনার সিকিউরিটিটা ইম্পর্টেন্ট ছিল। তার সঙ্গে দ্যাট ইজ পার্ট এ। পার্ট বি হচ্ছে যে আহ, ওখানে আহ, অনেক ফোর্সেস আছে বাংলাদেশে যারা অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট করতে পারে, সিকিউরিটি রিলেটেড প্রবলেমস। সেটা নিয়ে প্রাইম চিন্তা। তার সঙ্গে হলো হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে ওনার এগেনস্টে যে ওনাকে যে চার্জেস এর মাধ্যমে যে সেন্টেন্সিং গুলো হয়েছে, আমরা জানি যে এই যে আইসিটি বাংলাদেশে, এই আইসিটিটা একটা ডিসক্রেডিটেড ফোরাম। এটা একটা জুডিশিয়াল প্রসেস, ডিউ প্রসেস অফ ল যে ফলো করেছে তা না। আমরা দেখছি তারা কোয়েশ্চেনেবল উইটনেসেস নিয়ে এসে তাদের তরফ থেকে তাদের দিয়ে বলিয়ে নিয়ে আসে, যার বেসিসে তারা একটা, এটা কি কোনো আইন যে এখানকার চারজন যে গোয়েন্দা অফিসিয়ালস ঢাকায় গিয়েছিল, তারা গিয়েছিল নানান লেভেলে কথা বলতে, বাট প্রাইমারিলি এইমড অ্যাট
রিটার্ন মানে শেখ হাসিনার ফেরত যাওয়া এবং তার সঙ্গে যে লিগ্যাল ইস্যুস গুলো জড়িত আছে সেন্টেন্সিং গুলোর, সেগুলোকে নিয়ে ডিসকাশনের মাধ্যমে একটা পার্টিকুলার জায়গায় আসা, যাতে কি সেটা মানে আরো বেশি রিয়ালিস্টিক হয়। আমি যদি ভুল না বুঝে থাকি আপনার বক্তব্যগুলোকে যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আপনি বলতে চাইছেন শুধু শেখ হাসিনার রিটার্ন করার বিষয় নয়, সে যে প্রক্রিয়াতেই হোক, শুধু শেখ হাসিনার রিটার্ন করার বিষয় নয়, এক্ষেত্রে তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে বা যে প্রক্রিয়ায় বিচার চলছে, এগুলো এইসব আলোচনার মধ্যে ইনভলভ করা হচ্ছে। নিশ্চয়ই, মানে আমি বললাম তো সেটা, যে সেন্টেন্সিংটা কি বেসড অন দ্য ট্রু স্পিরিট অফ ল অর জাস্টিস না, সেটা ঠিক আছে, আমি বারবার বলছি এটা নিয়ে অবশ্যই বিতর্ক ইনস্টিটিউশনাল। আছে, এটা আন্তর্জাতিক অঙ্গনেও বিতর্ক তৈরি হয়েছে। অ্যামনেস্টি রাইট। ইন্টারন্যাশনাল থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ, তারা এইসব নিয়ে নানান ধরনের প্রশ্ন রাইজ করেছে। কিন্তু আমি বলতে রাইট। চাচ্ছি ভারত ইস্যুতে, ভারতের মানে গোয়েন্দারা এখানে আসা বা দীনেশ ত্রিবেদীর বিভিন্ন পর্যায়ের বৈঠক, মানে এর মধ্যে আমি যদি সরাসরি আরেকটু সরাসরি আপনাকে প্রশ্ন করি, আপনি যে যে পত্রিকায় লেখেন, নর্থ ইস্ট নিউজে আজকে বুধবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা মন্তব্য প্রতিবেদন হোক বা রিপোর্টিং হোক, যাই হোক না কেন, যে শেখ হাসিনার যে দণ্ডাদেশ সেটি স্থগিত হতে পারে। মানে আপনি ঠিক সেটাই কি মেন করতে চাচ্ছেন, যে এই প্রক্রিয়া যে চলছে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। একটু ভেঙে বলবেন কি? আমি তো এটা এতক্ষণই তাই বোঝাবার চেষ্টা করছিলাম, যে এগুলো তো কনভারসেশনের ডিসকাশনের মধ্যে এসছে। এবং তাহলে আলোচনাটা কোথায় গিয়ে থেমেছে আপনি আমাদেরকে জানাবেন, যে আসলে দণ্ডাদেশ স্থগিত হতে পারে? আই ওয়ন্ট বি সারপ্রাইজড ইউ যে উইল বি এটা, সারপ্রাইজ। আই ওয়ন্ট বি সারপ্রাইজড ও যে আচ্ছা। এগুলো স্থগিত হতে পারে আর কি। আহ, অবশ্যই এটি একটা মানে চমকদার নিউজ, অবশ্যই এটা যেটি আপনি বলছেন এটি নিঃসন্দেহে একটি ব্রেকিং নিউজ, যে তার সাজাও স্থগিত হতে পারে। আমি এবার দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে যেতে চাই, যে শুরুতেই প্রশ্ন করছিলাম। দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করার পরপরই আবার সার্জিও গোরের সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, আপনাদের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং খুব স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে নানান ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কে সেই সব বিষয়ে কথা হবে, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু সেখানে এসেছে। অবভিয়াসলি মানে ডেফিনেট করে বলা যায় যে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কথাবার্তা হয়েছে। কিন্তু সেখানে কি স্পেসিফিক্যালি বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো কথা হয়েছে, নাকি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই বাংলাদেশ ইস্যুটি আসার কথা? আপনার কি মনে হয়? আমার মনে হয় বাংলাদেশ নিয়েও স্পেসিফিক্যালি কথা হয়েছে, অলদো এই জিনিসগুলো আহ গড় সাহেব নিজের টুইটে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করেননি। ভারতের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে, যে অ্যাডমিট করা হয়েছে, এগ্রি করেছে যে গড় গড় সাহেবের সঙ্গে আমাদের যে ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন মিস্টার অজিত দোভাল, ওনার বৈঠক হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে এটা 2 দফায় বৈঠক হয়েছে। তাহলে আচ্ছা। আমরা কি এটা আহ, আহ, এটা কি মানে যেটাকে আমরা বলবো যে তারা দেওয়ার সার্টেনলি নট ডিসকাসিং দ্য ওয়েদার, তাই তো? তো ও, হম হম। ও, আর ওনাদের যদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা যদি ওনারা ডিসকাস করে থাকেন, তার মধ্যে বাংলাদেশ ফিচার্স রাইট এট দ্য টপ অ্যাজ ফার অ্যাজ দিস রিজন ইজ কনসার্ন। তো এটা নিয়েই কিন্তু এত জিনিস ঘটছে, সেখানে বাংলাদেশ ফিচার করবে না, এটা ভাবাটাই অস্বাভাবিক, তাই না? তো বাংলাদেশ নিশ্চয়ই ফিগার করেছেন। আর আপনি দেখবেন যে এই মিটিং গুলো কিন্তু 3টে মিটিং হয়েছে। একটা হচ্ছে যে সার্জিও গড় আর অজিত দোভাল সাহেবের মধ্যে মিটিং হয়েছে। একটা মিটিং হয়েছে আমাদের হাই কমিশনার যে আছেন বাংলাদেশে মিস্টার দীনেশ ত্রিবেদী আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে। আর আরেকটা মিটিং আমরা ইজিলি অ্যাজিউম করতে পারি আহ, যে সেটা হয়েছে বিটুইন মিস্টার দোভাল আর মিস্টার ত্রিবেদীর মধ্যে। তাহলে এই 3টে যে নোড নোডাল পয়েন্টস এ যে মিটিং গুলো হয়েছে, তার থেকে একটাই কমন এলিমেন্ট বেরোয়, সেটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে হচ্ছে যে শেখ হাসিনার
বাংলাদেশে ফেরত যাওয়া নিয়ে। তার জন্যই কিন্তু শেখ মিস্টার ত্রিবেদী এই মিটিংস গুলো করেছেন। আর তার সঙ্গে এটাও এক্সপ্লোর করেছেন যে তারেক রহমান সাহেবের যদি অগাস্টেই আসতে চান, অগাস্টের শেষের দিকে, সেটাকে কিভাবে আমরা ফিগার আউট করা যেতে পারে, কিভাবে সেটাকে রিয়ালিটি একটা করা যেতে পারে। কেন কিনা ডিপ্লোমেসি ইজ অ্যাবাউট ডিল মেকিং। তো এখানে যদি আমরা শেখ হাসিনা ফেরত দেওয়ার কথাটা বলি আর কি, ফেরত যাওয়ার কথাটা, তার সেফটি সিকিউরিটি, তার বিরুদ্ধে যে এই সব মানে কোয়েশ্চেনেবল সেন্টেন্সেস যেগুলো হয়েছে, সেগুলো যদি একদিকে রাখি, আর তারেক রহমান সাহেবের ভারতে আসা, তার একটা লেজিটিমেসি সিক করা। আগে কি ছিল? আগে ছিল উনি আসবেন এখানে বিমস্টেক বা ব্রিক্স এর মিটিং এ, যেটা একটা মাল্টি ন্যাশনাল মাল্টিল্যাটারাল ফোরাম। সেখানে ওনার সঙ্গে যে ইম্পর্টেন্সটা উনি ওয়ান অন ওয়ান মিটিং এ পেতে, সেটা কিন্তু ওই ধরনের মাল্টিল্যাটারাল ফোরামের মধ্যে থেকে সাইড লাইনসে মিটিং হচ্ছে সেটা পেতেন না উনি। তো এই জিনিসটা কিন্তু বিএনপি সরকারের মধ্যে যারা যারা আছেন, তারা এটা এই 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 ডিলটাই হয়তো তাদের অবজেক্টিভ ছিল, যে আমি যদি শেখ হাসিনাকে আসতে দিই, তাহলে ভারত আমাকে কি দিতে পারে, সেটা হলো লেজিটিমেসি দিতে পারে। আচ্ছা, তাহলে ওইটা কি হতে পারে, ভারত কি দিতে পারে? লেজিটিমেসি আর কি, ইন টার্মস আচ্ছা, অফ। লেজিটিমেসি তো আগেই তো দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন, এবং নিশ্চয়ই, সম্পর্ক কিন্তু উন্নয়ন তার করতে মধ্যে চায়। তার মধ্যে হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক ধরনের আপস এন্ড ডাউনসও হয়েছে এই 6 মাসের আচ্ছা। মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক ধরনের একটা টেনশন বিল্ড আপ করেছিল, রাইট? আচ্ছা। সেই টেনশনটাকে রিলিভ করার জন্যই কিন্তু দুদিক থেকেই এই জায়গাটায় আসবার একটা চেষ্টা করা হয়েছে। তারই রিফ্লেকশন আমরা পাবো যদি তারেক রহমান সাহেব তড়িঘড়ি করে অলমোস্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর তার সঙ্গে ক্যাবিনেট রিশাফলের পরেই যদি উনি অগস্টের শেষের দিকে ভারতে আসেন সফরে। আমি শেষ পর্যায়ে একটা প্রশ্ন আপনাকে করি, খুবই সাদামাটা গোছের, আবার নিশ্চয়ই একটু জটিলতাও থাকতে পারে এই প্রশ্নের মধ্যে। একটা হচ্ছে, আহ যুক্তরাষ্ট্র তো রিজিম চেঞ্জ করেছে বাংলাদেশের, এটা এখন ওপেন সিক্রেট। যারা আন্দোলন করেছে তারা, তাদেরও অনেক যারা ভাবগুরু পর্যায়ে আছে তারাও স্বীকার করেন, ফরহাদ মাজার থেকে শুরু করে আরো অনেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন চেয়েছে, আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এখন শেখ হাসিনা ইস্যুতে যদি যুক্তরাষ্ট্র এবং ভারত এক হয়ে থাকে, শেখ হাসিনাকে আবার রিটার্ন করার ইস্যুতে, কেন তাহলে যুক্তরাষ্ট্র এটি চাইবে? ভারত না হয় সবসময় আওয়ামী লীগের ওয়েল উইশার ফ্রম দ্য বিগিনিং, কিন্তু যুক্তরাষ্ট্র কেন এক্ষেত্রে ঐকমত্য পোষণ করবে শেখ হাসিনা ইস্যুতে? দুটো কারণ হতে পারে। একটা হলো যে বাংলাদেশে প্রলংড ইনস্টেবিলিটি, পলিটিক্যাল আনসার্টেনটি, একটা ইকোনমিক কন্ডিশন যে একটা খারাপের দিকে চলে গিয়েছে, অলরেডি যাচ্ছে না, হুম, চলে গিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অনেক ধরনের ফোর্সেস দের রাইজ হতে পারে, যারা বাংলাদেশকে বাংলাদেশকে সিকিউরিটির তরফ থেকে আরো একটা সংকটের জায়গায় নিয়ে যেতে পারে। সেইটা একটা। তার সঙ্গে হচ্ছে আমাদের দেখতে হবে যে আহ, উম, একটা রিয়েল পলিটিক্স যাকে বলে আমরা, আওয়ামী লীগের তরফ থেকেও কিন্তু সেটা ভাবনা চিন্তা করা হচ্ছে নিশ্চয়ই, যে তাদের যদি পলিটিক্যালি রেলিভেন্ট থাকতে হয়, তাদের যদি পলিটিক্যাল ইনক্লুসিভ পলিটিক্স, যেটা হুম, হুম। ভারত কথা বলেছে এগুলো নিয়ে, তার মধ্যে যদি থাকতে হয়, তাদের কিন্তু রিয়েল টার্মসে চিন্তা করতে হবে বা রিয়ালিটি টার্মসে চিন্তা করতে হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চটিয়ে কোনো কিছু করা যাবে না। তারা দেখিয়ে দিয়েছিল এই সরকারের পতন, আহ, তারাই ঘটিয়েছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো হুম। এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের টিকে থাকার জন্য আওয়ামী লীগের তরফ থেকেই কিন্তু এই জিনিসটা ভাবতে হবে, যে আমাদেরও হয়তো একটা জায়গায় গিয়ে অনেক কিছু চাহিদা যেগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা ইকোনমিক হোক, সেটা সিকিউরিটি রিলেটেড হোক, সেটাকে মেনে নিতে হবে। আমার মনে হচ্ছে যে আগামী দিনে হয়তো আমরা এটাই দেখতে পাবো,
শেখ হাসিনা যে ফিরে গিয়ে পাওয়ার অ্যাজিউম করবে, এই ইলিউশনের মধ্যে যদি আওয়ামী লীগের সাপোর্টাররা না থাকে তাহলেই বেটার। কেন কিনা বাংলাদেশে এই ঘন ঘন ইলেকশনও কিন্তু খুব একটা যে পলিটিক্যাল স্টেবিলিটির রিফ্লেকশন হবে তা না। আমার মনে হয় যে বিএনপি সরকারকে এই টার্ম কমপ্লিট করতে দেওয়া উচিত। আমার মনে হয় যদি মিড টার্ম ইলেকশন হয় তাহলে অন্য ধরনের প্রবলেম হতে পারে। তো তো সেখানে কেন কিনা অনেকেই এগ্রি করেছে যে এই যে 12ই ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হয়েছে সেটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল জায়গায় নিয়ে যাওয়ার পরেই হয়েছে। অলদো অলদো সেই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন হয়নি। হাউএভার, যখন আমরা এই 6 মাসের মধ্যে দেখেছি যে বাংলাদেশের যে পলিটিক্যাল স্টেবিলিটি, একটা সিকিউরিটি স্টেবিলিটি, একটা ইকোনমিক স্টেবিলিটি যখন হয়নি, তখন সেটাকে যদি এই সিচুয়েশনটাকে যদি রিভার্স করতে হয় তাহলে পলিটিক্যাল ইনক্লুসিভনেস থাকলে হয়তো সেই জায়গাটা হবে। তো আমার মনে হচ্ছে যে শেখ হাসিনা ফিরে গিয়েই যে তার 5-6 মাসের মধ্যে আরেকটা ইলেকশন হবে সেটা নাও হতে পারে। অনেক অনেক ধন্যবাদ চন্দ্রনন্দী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই আপনার কাছ থেকে নানান ধরনের আরো অনেক ধরনের তথ্য আমরা পাবো। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। দর্শক আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।